হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথড উইথ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 10.1 এর পার্ট 5 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 10.1 এর 8 এর দাগের শেষ দুটি প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 8 এর দাগের প্রশ্নটা কি বলছে? নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি, গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি। 8 এর দাগে সি নাম্বার কোয়েশ্চেনে দেখো, এইখানে এইভাবে সাজানো আছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে দেওয়া আছে পাম্প সংখ্যা, অপরদিকে দেওয়া আছে সেচের জমির পরিমাণ যেটা বিঘাতে আছে। তাহলে পাম্পের সংখ্যা যখন 6টি তখন সেচের জমির পরিমাণ কত? 31.2 বিঘা। তাহলে পাম্পের সংখ্যা যখন 13টি হবে তখন সেচের জমির পরিমাণ কত হবে, কত বিঘা হবে, সেটা আমাদেরকে ত্রৈরাসিক পদ্ধতিতে বের করতে হবে। কিন্তু এখানে ত্রৈরাসিক পদ্ধতিতে বের করার আগে আমাদেরকে গণিতের গল্পটা তৈরি করতে হবে যে প্রবলেমটা কিরকম হবে। প্রবলেমটা আমরা দেখো এখানে লিখে নিয়েছি যে যদি কোনো চাষের জমিতে 6টি পাম্প 31.2 বিঘা জমি সেচ করতে পারে, তবে ওই রকমই 13টি পাম্প কত জমি সেচ করতে পারবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে? তো আমরা এখানে লিখব, এখানে দেখতে পাচ্ছি যে পাম্পের সংখ্যা প্রথমে ছিল 6টি, এখন হয়েছে 13টি। তাহলে পাম্পের সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে পাম্পের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে সেচের জমির পরিমাণও বৃদ্ধি পাবে। তাই না? তাহলে এই সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে সরল সমানুপাতিক। তো আমরা এখানে লিখব যে এখানে পাম্পের সংখ্যা এখানে পাম্পের সংখ্যা বেড়েছে। এখানে পাম্পের সংখ্যা বেড়েছে। তাই এখানে পাম্পের সংখ্যা বেড়েছে, তাই সেচের জমির সেচের জমির পরিমাণও বাড়বে। বাড়বে। তাহলে উভয় ক্ষেত্রে বাড়ছে। তাহলে উভয় ক্ষেত্রে যদি বাড়ে তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে সরল সমানুপাতিক। তাহলে এখানে লিখব অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক। ঠিক আছে? সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতিক। তাহলে সম্পর্কটা যদি সরল সমানুপাতিক হয়, তাহলে এখানে কিরকম হবে? 6:13 ডবল ইজ টু 31.2 ইজ টু, জিজ্ঞাসা মানে হচ্ছে সেচের জমির পরিমাণ। তাহলে এখানে আমরা লিখব সেচের জমি কোয়েশ্চেন মার্কের জায়গায়। ঠিক আছে? যেহেতু সরল সম্পর্ক তাহলে 6/13 সমান 31.2 বাই সেচের জমি বা জিজ্ঞাসা চিহ্ন। আমরা জিজ্ঞাসা চিহ্ন দেইনি, আমরা জিজ্ঞাসা চিহ্নের জায়গায় সেচের জমি লিখেছি। এবারে এখানে ইজ টু ফর্ম থেকে আমরা কি করব? ভগ্নাংশের ফর্মে নিয়ে যাব। তাহলে বা 6:13 টা হয়ে যাবে 6/13 সমান 31.2 ইজ টু সেচের জমিটা হয়ে যাবে 31.2 বাই সেচের জমি। ঠিক আছে? এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। বা 6 গণিত সেচের জমির 6 গণিত সেচের জমি সমান 31.2 গণিত 13। ঠিক আছে? এবার আমরা সেচের জমিটা বের করব। সেচের জমিটা বের করতে গেলে এই ৬ টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা সেচের জমি সমান কি হবে? কি হবে? 31.2 গণিত 13 বাই ৬। ঠিক আছে? এবার যদি আমরা এই 31.2 এর দশমিকটা তুলে দিই, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে হরে একটা
10 আনতে হবে। কেন 10 আনতে হবে? তার কারণ এখানে দেখো দশমিকের জন্য একটা ১ হবে। আর দশমিকের পর ডান দিকে একটা ঘর আছে বা একটা সংখ্যা আছে সেইজন্য একটা শূন্য হবে। ঠিক আছে? তাহলে ৩১.২ থেকে যদি আমরা এই দশমিকটা তুলে দিই তাহলে কি হবে? সমান মাঝে একটা দাগ ৩১.২ টা হয়ে যাবে ৩১২ গণিত ১৩/৬ গণিত দেখো এই দশমিকের জন্য একটা ১ আর এই দশমিকের পর ডান দিকে একটা অঙ্ক আছে ওইজন্য একটা শূন্য। ঠিক আছে? যদি ৩১.২২ হতো তাহলে আমরা দশমিকটা তুলে কি পেতাম? এখানে ১০০ হয়ে যেত। কারণ দশমিকের পর তখন দুটো ঘর হয়ে যেত। এখানে দশমিকের পর যেহেতু একটা ঘর আছে সেইজন্য দশমিকের জন্য একটা ১ আর দশমিকের পর ডান দিকে একটা সংখ্যা বা একটা ২ থাকায় এখানে একটা শূন্য হচ্ছে। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? ৩১.২ টা হয়ে গেল ৩১২ তাহলে ৩১২ কে ৬ দিয়ে ভাগ করব। ৫-৬ ৩০, ৬ দুগুণে ১২, ৫২ তাহলে ৫২ গণিত ১৩/১০ হচ্ছে এখানে। তাহলে ৫২ আর ১৩ গুণ করব। ৫২, ১৩ ঠিক আছে? ৫২, ৬, ৭, ৬ ৬৭৬ হচ্ছে তাহলে সমান এটা কি হবে? ৬৭৬/১০ এবার এই ৬৭৬/১০ কে আমাদেরকে দশমিকে নিয়ে আসতে হবে আবার। ৬৭৬ মানে কি? আমরা ৬৭৬ কে এইভাবে লিখতে পারি ৬৭৬.০/১০ দেখো ৬৭৬ কে ৬৭৬.০ লেখা যেতেই পারে। তার কারণ কি? দশমিকের পর 0 কোনো ভ্যালু থাকে না। তার মানে ৬৭৬ যা ৬৭৬.০ একই জিনিস। তাহলে ৬৭৬.০ কে যদি আমরা ১০ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? ভাগ করলে কি হয়? ১০ দিয়ে বা ১০০ দিয়ে এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিকটা বাঁদিকে সরে আসে। বাঁদিকে ক ঘর সরে আসবে? বাঁদিকে ১ ঘর সরে আসবে। কেন ১ ঘর সরে আসবে? তার কারণ আমরা ১০ দিয়ে ভাগ করছি ৬৭৬.০ কে। আর ১০ এ যেহেতু একটা শূন্য আছে সেইজন্য দশমিকটা ১ ঘর বাঁদিকে সরে আসবে। এখানে যদি ১০০ হতো তাহলে দশমিকটা ২ ঘর বাঁদিকে সরে আসতো। কেন সরে আসতো? কারণ ১০০ তে দুটো শূন্য আছে। এখানে ১০ এ একটা শূন্য আছে সেইজন্য ৬৭৬.০ থেকে দশমিকটা ১ ঘর বাঁদিকে সরে আসবে। তাহলে সমান আমরা কি পাবো? ৬৭.৬ অর্থাৎ ৬ টি পাম্প যদি ৩১.২ বিঘা জমি সেচ করতে পারে, তাহলে ১৩ টি পাম্প ৬৭.৬ বিঘা জমি সেচ করবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব, এখানে কোয়েশ্চেনটা আমরা কি করে লিখেছিলাম যে ১৩ টি পাম্প কত জমি সেচ করতে পারবে? তাহলে ১৩ টি পাম্প ৬৭.৬ বিঘা জমি সেচ হবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৮ এর দিকে সি নাম্বার প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে পারস্পরিক সম্পর্কটা কি দেওয়া আছে? একদিকে দেওয়া আছে পাম্প সংখ্যা, অপরদিকে দেওয়া আছে সেচের জমির পরিমাণ যেটা বিঘাতে আছে। তাহলে পাম্প সংখ্যা যখন ৬ টি তখন সেচের জমির পরিমাণ কত হচ্ছে? ৩১.২ বিঘা। তাহলে পাম্পের সংখ্যা যখন ১৩ টি হবে তখন সেচের জমির পরিমাণ কত বিঘা হবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। কিন্তু সেটা বের করার আগে আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে। কিরকম? প্রবলেমের গল্প যে প্রবলেমটা কিরকম হতে পারে এই ধরনের সম্পর্কে। তো আমরা এখানে প্রবলেমটা বানিয়েছি যে যদি কোনো চাষের জমিতে ৬ টি পাম্প ৩১.২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ওই রকমই ১৩ টি পাম্প কত জমি সেচ করতে পারবে? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রবলেমের একটা টাইপ। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাম্পের সংখ্যা ১ম এ ছিল ৬ এখন বেড়ে হয়েছে ১৩। তাহলে পাম্পের সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে পাম্পের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এখানে সেচের জমির পরিমাণও বৃদ্ধি পাবে। কারণ বেশি পাম্প হলে বেশি জমি সেচ করতে পারবে। এটা তো নরমাল, তাই না? তাহলে এখানে পাম্পের সংখ্যা বেড়েছে তাই সেচের জমির পরিমাণও কিন্তু বাড়বে। তাহলে উভয় পক্ষে যদি বাড়ে বা উভয় পক্ষে যদি কমে সম্পর্ক কি হয়? সম্পর্ক হয় সরল সমানুপাতিক। তাই সেজন্য এখানে সম্পর্কটি হচ্ছে সরল সমানুপাতিক। আর সম্পর্কটা যদি সরল সমানুপাতিক হয় তাহলে ৬:১৩ ৩১.২ জিজ্ঞাসা হবে। আমরা সেটাই করেছি যে ৬:১৩ ৩১.২ আমরা এখানে জিজ্ঞাসা না দিয়ে লিখেছি সেচের জমি।
আ এখানে আমরা কি করেছি ইস-টু ফর্মটাকে ভগ্নাংশের ফর্মে নিয়ে গেছি। ৬:১৩ টা হয়ে গেছে ৬/১৩ সমান ৩১.২ ইস-টু সেচের জমিটা হয়ে গেছে ৩১.২ বাই সেচের জমি। এবার আমরা কি করেছি কোনাকুনি গুণ করেছি। ঠিক আছে? তাহলে ৬ গুণিত সেচের জমি সমান ৩১.২ গুণিত ১৩। তাহলে শুধু সেচের জমি সমান কি হবে ৩১.২ গুণিত ১৩ বাই ৬। এবার আমরা কাটাকাটি করে আল্টিমেটলি কত পেয়েছি ৬৭.৬ অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পাম্পের সংখ্যা যখন বেড়ে ১৩ টি হবে তখন সেই ১৩ টি পাম্প ৬৭.৬ বিঘা জমি সেচ করতে পারবে। ৮ এর দাগের ডি নাম্বার কোয়েশ্চেনটায় পারস্পরিক সম্পর্কটা কি দেওয়া আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে দেওয়া আছে প্রতি ছাত্রের দৈনিক পড়াদ্য দানাশস্য ব্র্যাকেটে গ্রাম, অপরদিকে আছে ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন। ঠিক আছে? তাহলে যখন ছাত্র সংখ্যা ৪২৫ জন তখন প্রতি ছাত্রের দৈনিক পড়াদ্য দানাশস্য কত? ৩০৬ গ্রাম। তাহলে ছাত্র সংখ্যা বেড়ে যখন ৪৫৮ জন হবে, তখন প্রতি ছাত্রের দৈনিক পড়াদ্য দানাশস্য কত হবে বা কত গ্রাম হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা অবশ্যই ত্রৈয়াসিক পদ্ধতি ফলো করে। তো সেটা করার আগে আমাদেরকে গণিতের গল্পটা তৈরি করতে হবে। অর্থাৎ এটার প্রবলেমটা বা এটার সমস্যাটা কিরকম হবে। তো আমরা এখানে সেটাই করেছি দেখো। এখানে আমরা লিখেছি যে কোনো ছাত্রাবাসে নির্দিষ্ট পরিমাণ শস্য ভাণ্ডার থেকে ৪২৫ জন ছাত্র প্রত্যেকে পাচ্ছে ৩০৬ গ্রাম করে দানাশস্য। এখন যদি ছাত্র সংখ্যা বেড়ে ৪২৫ থেকে ৪৫৮ জন হয়, তাহলে প্রতি ছাত্র ওই একই নির্দিষ্ট পরিমাণ শস্য ভাণ্ডার থেকে কত গ্রাম দানাশস্য পাবে প্রত্যেকে। ঠিক আছে? ৪৫৮ জনের। তাহলে সেটাই আমরা বের করব ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র সংখ্যা ১ম এ ছিল ৪২৫ জন, এখন হয়েছে ৪৫৮ জন। ছাত্র সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ছাত্র সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে এবং দানাশস্যর পরিমাণ যে ভান্ডারে যে দানাশস্য আছে সেটা কিন্তু সেম আছে। তাহলে ছাত্র সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এই নির্দিষ্ট পরিমাণ শস্য ভান্ডার থেকে যে প্রতি ছাত্রের যে বরাদ্দ দানাশস্য আছে সেই পরিমাণটা কমে যাবে। ঠিক আছে? এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ভান্ডার থেকে ৪২৫ জন প্রত্যেকে পাচ্ছিল ৩০৬ গ্রাম করে। কিন্তু এখন ছাত্র সংখ্যা ৪২৫ থেকে বেড়ে ৪৫৮ জন হয়েছে। তাহলে নিশ্চয়ই এই মানে প্রত্যেক ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কমবে। অর্থাৎ একদিকে বাড়ছে, অপরদিকে কমছে। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব যে এখানে ছাত্র সংখ্যা বেড়েছে। এখানে ছাত্র সংখ্যা বেড়েছে, তাই নির্দিষ্ট পরিমাণ শস্য ভান্ডার থেকে নির্দিষ্ট পরিমাণ শস্য ভান্ডার থেকে প্রতি ছাত্রের বরাদ্দ শস্যের পরিমাণও কমবে। ঠিক আছে? অর্থাৎ সম্পর্কটি কি হবে? অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? তাহলে সম্পর্কটা যদি ব্যস্ত হয়, তাহলে এখানে ইস-টু টা কিরকম হবে? ৪২৫:৪৫৮ ৪২৫:৪৫৮ ডবল ইস-টু ব্যস্ত সম্পর্ক। তাহলে ১ম এ জিজ্ঞাসা তারপর ৩০৬। তাহলে জিজ্ঞাসার জায়গায় কি হবে? দৈনিক বরাদ্দ দানাশস্য। এখানে বরাদ্দ দানাশস্য লিখছি। আমরা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি না। ইস-টু ৩০৬। এখানে জায়গা নেই বলে পাশে লিখলাম। তোমরা কিন্তু এই নিচে লিখবে।
ঠিক আছে? এবার আমরা কি করব? এই ইস টু ফর্মটাকে ভগ্নাংশের ফর্মে নিয়ে যাব। বা ৪২৫ ৪৫৮ টা কি হয়ে যাবে? ৪২৫/৪৫৮ সমান বরাদ্দ দানাশস্য, বরাদ্দ দানাশস্য বাই ৩০৬। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে ৪৫৮ র সঙ্গে বরাদ্দ দানাশস্য গুণ হবে, বা ৪৫৮ গণিত বরাদ্দ দানাশস্য, ঠিক আছে? সমান ৪২৫ গণিত ৩০৬, বা বরাদ্দ দানাশস্য সমান কি হবে? বা বরাদ্দ দানাশস্য সমান কি হবে? এই ৪৫৮ টা বামপক্ষ থেকে ডানপক্ষে যাবে, বামপক্ষে গুণ হয়ে আছে, ডানপক্ষে গেলে ভাগ হয়ে যাবে। মাঝে একটা বড় দাগ। ৪২৫ গণিত ৩০৬ বাই ৪৫৮। ঠিক আছে? এখন এই ৪২৫ আর ৩০৬ গুণ করলে কত হবে? এখানে আমরা গুণ করে পাবো ৪২৫ আর ৩০৬ 130050। ঠিক আছে? এটা তোমরা রাফে গুণ করবে বাই ৪৫৮। এবার এই 130050 কে ৪৫৮ দিয়ে ভাগ করলে কি হয়? ২৮৩.৯ গ্রাম। ঠিক আছে? বা অলমোস্ট ইকুয়াল টু ২৮৩.৯ মানে হচ্ছে ২৮৪। অলমোস্ট ইকুয়াল টু ২৮৪ গ্রাম। ঠিক আছে? অর্থাৎ যখন ছাত্র সংখ্যা ৪২৫ থেকে বেড়ে ৪৫৮ হবে, তখন প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কত হবে? ২৮৪ গ্রাম। ঠিক আছে? তাহলে এখানে লিখব যে প্রতি ছাত্র কত গ্রাম দানাশস্য পাবে? প্রতি ছাত্র প্রতি ছাত্র ২৮৪ গ্রাম দানাশস্য, প্রতি ছাত্র ২৮৪ গ্রাম দানাশস্য পাবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৮ এর দাগে ডি নাম্বার কোয়েশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি। এখানে পারস্পরিক সম্পর্কটা কি দেওয়া আছে? একদিকে দেওয়া আছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য, যেটা গ্রামে আছে, এবং ছাত্র সংখ্যা আছে, যেটা জন আছে। এখানে বলছে যখন ছাত্র সংখ্যা ৪২৫ জন, তখন প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য ৩০৬ গ্রাম। তাহলে ছাত্র সংখ্যা বেড়ে ৪২৫ থেকে যদি ৪৫৮ জন হয়, তাহলে দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কত হবে? ঠিক আছে? তো এটা দেখে আমরা একটা প্রবলেম ইমাজিন করেছি, সেটা আমরা এখানে লিখেছি যে কোনো ছাত্রাবাসে নির্দিষ্ট পরিমাণ শস্য ভাণ্ডার থেকে ৪২৫ জন ছাত্র প্রত্যেকে পাচ্ছে ৩০৬ গ্রাম করে দানাশস্য। এখন ছাত্র সংখ্যা যদি বেড়ে ৪২৫ থেকে ৪৫৮ জন হয়, তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ শস্য ভাণ্ডার থেকে প্রতি ছাত্র কত গ্রাম দানাশস্য পাবে? ঠিক আছে? তো সেটাই আমরা এখানে লিখেছি যে এখানে ছাত্র সংখ্যা কি হয়েছে? এখানে ছাত্র সংখ্যা বেড়েছে। তাহলে ছাত্র সংখ্যা যদি বাড়ে আর দানাশস্যের ভাণ্ডার যদি নির্দিষ্ট পরিমাণ দানাশস্য থাকে, ঠিক আছে? এই দানাশস্যের ভাণ্ডারে যদি নির্দিষ্ট পরিমাণ দানাশস্য থাকে, তাহলে প্রতি জনের ভাগ কমবে। ঠিক আছে? এখানে ছাত্র সংখ্যা বাড়ছে, তাহলে প্রতি ছাত্র যে বরাদ্দ দানাশস্য সেটা নিশ্চয়ই ৩০৬ থেকে কমবে। অর্থাৎ একদিকে বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, আর প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কমছে। একদিকে বাড়ছে, অপরদিকে কমছে। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তো সেটাই আমরা এখানে লিখেছি যে এখানে ছাত্র সংখ্যা বেড়েছে, তাই নির্দিষ্ট পরিমাণ শস্য ভাণ্ডার থেকে প্রতি ছাত্রের বরাদ্দ শস্যের পরিমাণও কমবে। ঠিক আছে? অর্থাৎ সম্পর্কটি কি? সম্পর্কটি ব্যস্ত। সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে আমরা কি জানি? ৪২৫:৪৫৮ ডবল ইজটু প্রথমে জিজ্ঞাসা, তারপরে যে ইনফরমেশনটা বলে দিয়েছি সেটা বরাদ্দ দানাশস্য আমরা জিজ্ঞাসা চিহ্ন দিইনি। আমরা বরাদ্দ দানাশস্য লিখেছি ইজটু ৩০৬।
এবার আমরা এখানে কি ইজ টু ফর্ম থেকে ভগ্নাংশের ফর্মে নিয়ে এসেছি। 425 ইজ টু 458টা হয়েছে 425/458, আর বরাদ্দ দানাশস্য ইজ টু 306 টা হয়েছে বরাদ্দ দানাশস্য বাই 306। এবার আমরা কি করেছি? এবার আমরা কোনাকুনি গুণ করেছি। অর্থাৎ 458 র সঙ্গে বরাদ্দ দানাশস্য গুণ হয়েছে এবং 425 এর সঙ্গে 306 গুণ হয়েছে। ঠিক আছে? বা বরাদ্দ দানাশস্য সমান কি? 425 গুণিত 306 বাই 458, কারণ কি 458 টা বামপক্ষে গুণ হয়ে আছে, ডান পক্ষে এসে ভাগ হয়ে গেছে। দিয়ে কাটাকাটি করে আল্টিমেটলি আমরা কত পেয়েছি? অলমোস্ট ইকুয়াল টু 284 গ্রাম। অর্থাৎ যখন ছাত্র সংখ্যা বেড়ে 425 থেকে 458 জন হবে, তখন প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যের পরিমাণ কত হবে? 284 গ্রাম হবে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 10.1 এর পার্ট 5 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 10.1 এর 8 এর দাগে সি ও ডি এই দুটি প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।